এখন এই বিষয়ে আমি যদি আপনাদের বলতে চাই তাহলে একটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আধিপত্যবাদ। আধিপত্যবাদ শব্দটা আমাদের কাছে পরিচিত, কিন্তু আধিপত্যবাদের একটা ইংরেজি শব্দ আছে, ওটাকে বলে হেজেমনি। এই হেজেমনি শব্দ নিয়েই আমি ইনশাল্লাহ একটু কথা বলবো। হেজেমনি জিনিসটা কি একটু বোঝাই। যেমন আমাদের কাছে একটা পরিচিত শব্দ আছে বস, আবার শব্দ আছে লিডার। তো বস এবং লিডারের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। যেমন বসেরা কি, কারো উপর একটা কোনো কাজ চাপাই দিল, যে কোনোভাবে তার স্বার্থ সিদ্ধির জন্য কার স্বার্থের ক্ষতি হয় হোক কিনা সে কাজটা আদায় করে নিল, এটা হচ্ছে বসের কাজ। আর লিডার কি করেন? লিডার শুধুমাত্র কোনো কাজ চাপাই দেন না, তিনি সেই কাজটা নিজে পরিকল্পনা করেন, যারা কাজ করতেছে তাদেরকে সহায়তা করেন, এবং তার যে সফলতা ওই শ্রমিক এবং ওই লিডার সবাই মিলে সেটা উপভোগ করেন। এটা হচ্ছে বস এবং লিডারের পার্থক্য। তো হেজেমনি যে শব্দটা বললাম, আধিপত্যবাদ, এটা হচ্ছে বসের কাজ। আমাদের আধুনিক দুনিয়ায় যে যুদ্ধগুলো হয়, যাদের হাতে এই পাওয়ারটা থাকে তারা বসের মতো আচরণ করে, তারা কারো স্বার্থ দেখে না, শুধু নিজের স্বার্থটা রাখে। তো এই হেজেমনি শব্দটা এটা একটা পারিভাষিক শব্দ। তো এই হেজেমনি শব্দটা প্রথম ব্যবহার করেন আন্তোনিও গ্রামসি, ফুকো, আরও অনেক সমাজবিজ্ঞানী আছেন তারা। তো এই কথাগুলো তারা প্রথমে বলছেন। তো এখন এই হেজেমনি কন্ট্রোলটা বহির্বিশ্বে চাপানো হয় দুইটা মাধ্যম। হেজেমনি কন্ট্রোল সম্পর্কে যদি আপনাদের বলতে চাই, তাহলে আমরা সোভিয়েত ইউনিয়নের নাম শুনছি কিনা? এখনকার রাশিয়া, আগে সোভিয়েত ইউনিয়ন, অনেকগুলো রাষ্ট্র ওর অধীনে ছিল। যখন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে সুপার পাওয়ার, ঠিক ওই সময় আমেরিকার উত্থান হচ্ছে। কেমনি উত্থান হচ্ছে তার একটু বর্ণনা দেই। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 14 থেকে 18, 39 থেকে 45, এই যে বিষয়গুলো। তো এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে তখন আমেরিকা এবং ব্রিটেন পুরো বিশ্বে এদের কর্তলগত। তখন রাশিয়া এবং আমেরিকার ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছে, যেটাকে সেনায়ু যুদ্ধ বলে। এই সেনায়ু যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ায় পিছিয়ে পড়ে গেল, আমেরিকা উপরে উঠলো। এই আমেরিকা উপরে ওঠার পরে তাদের ক্ষমতা পুরো বিশ্বে সুসংহত করার জন্য কিছু সংস্থা তৈরি করলো। এই সংস্থাগুলোর একটা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘকে আমরা শান্তির প্রতীক মনে করি কিনা? আমরা মনে করি জাতিসংঘ পুরো বিশ্বে শান্তি বিলায়, কিন্তু জাতিসংঘ তৈরি করাই হয়েছে আমেরিকার শক্তি, আমেরিকার ক্ষমতা পুরো বিশ্বে সংহত করার জন্য। এরপর তৈরি করা IMF পুরো বিশ্বে যুদ্ধ লাগাই দিবে এবং সেখানে ঋণ দিয়ে অস্ত্র বিক্রি করবে। মানুষেরা গরিব হবে, অস্ত্র কিনবে, যুদ্ধ করবে, তাদের কাছ থেকে ঋণ দেবে আর প্রতি বছর সুদ দিবে। ওরা আরো ধনী হবে, মুসলিমরা আরো গরিব হবে। এই হচ্ছে IMF। তারপর তৈরি করা ইউনিসেফ, ছোট বাচ্চাদের। তারপর তৈরি করা হলো UNDP, UNHCR, মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য। ছোট বাচ্চাদের ইনজেকশন পুশিং করার মাধ্যমে এদের ভিতরে বন্ধাত্ম তৈরি করা হচ্ছে। এরা যেন হেইটে বা না বাড়ে, এদের জন্য রোগ শোক আরো বেশি হয়। আমরা টিকা দিয়ে মনে করি যে রোগ থেকে দূরে থাকতেছি। কিছু কিছু কাজ হয়, কিন্তু বিপদটাই বেশি হয়। এইটা পুশ করা হয় ইনজেকশনের মাধ্যমে। এখন বোম ফেলা হয় না, ধ্যান জ্ঞান এবং ইনজেকশনের মাধ্যমে এই মতবাদগুলো পুশ করা হয় সমাজের ভিতরে। তো এই যে এগুলো তৈরি করা হচ্ছে, তখন এগুলো নিয়ে যখন তারা মধ্যপ্রাচ্য দখল করছে, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে ভাঙে ফেলেছে। তারা ভারতে আসছে, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলাদা করে দিয়ে চলে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিটা দেশে, সৌদি সহ প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি গেছে। বেশি কথা বলে ঘাঁটি দেখে সব নিয়ন্ত্রণ করে ওরা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি দখল করতেছে নাকি তাদেরকে ঋণগ্রস্ত করে, তাদেরকে প্রভাবিত করে সেখানে ঘাঁটি করতেছে? কিভাবে? দেশ দখল করা লাগে না, একটা ঘাড়ি গাললেই হয়, মন মাথা দখল করলেই হয়ে যায়। এটা হচ্ছে আধুনিক যুদ্ধ। তো এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে আরো বেশি করে জানতে চান, তাহলে ইসমাইল রেহান নামে পাকিস্তানের একজন লেখক আছে, উনি সুন্দর লেখেন, ওনার দুইটা বই আমি পড়ছি। এরপর হচ্ছে মুস্তাফা সিবাই, ইনি ওরিয়েন্টালিস্টদের সম্পর্কে আমি একদিন আলোচনা করছিলাম, যারা প্রাচ্যবিদ, যারা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে ব্যবহার করে, এদেরকে প্রাচ্যবিদ বলা হয়। যারা ইসলামকে যেভাবে দেখে ওইভাবে মানুষকে বোঝাতে চায়, এদেরকে প্রাচ্যবিদ বলা হয়। এই বিষয়ে মুস্তাফা সিবাই সবচেয়ে ভালো লিখছেন। এরপর একজন ইহুদি ছিলেন, এডওয়ার্ড সাইদ। এই ইহুদি এই ওরিয়েন্টালিজম, ইম্পেরিয়ালিজম, এই বিষয়গুলো সম্পর্কে ভালো লিখছেন। তো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকার আগমন ঘটলো, তখন আমেরিকা পুরো বিশ্বে তার ক্ষমতা সুসংহত করার জন্য কিছু কিছু জিনিস চালু করলো। যেমন একটা আমরা বললাম যে জাতিসংঘ। আর একটা বিষয় এখানে আছে, তারা বর্তমান বিশ্বে প্রক্সি ওয়ার লড়ে। প্রক্সি ওয়ার কি জিনিস? প্রক্সি ওয়ার হচ্ছে আমেরিকা থাকে আমেরিকায়, কিন্তু আমেরিকার পক্ষ থেকে
ভারতের কোনো এক দল ভারত উপমহাদেশের পুরো অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করে, বোম্বিং করে, সব কিছু করে। এটা হচ্ছে প্রক্সি ওয়ার। তাদের পক্ষ হয়ে বিদেশে যারা যুদ্ধ করে তাদের প্রক্সি ওয়ার বলে। এই প্রক্সি ওয়ার চালানোর জন্য তারা টার্গেট করলো ইসরায়েলকে এবং ভারতকে। ভারত থেকে পুরো ভারত উপমহাদেশ কন্ট্রোল করবে, আর ইসরায়েল থেকে পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবে। এখন তো সেটাই হচ্ছে। একটু পত্রিকা পড়লেই, চোখ খুলেই দেখতে পাবেন ভারত থেকে উপমহাদেশ কন্ট্রোল করা হচ্ছে, পুরো ভারত উপমহাদেশ। আর ইসরায়েল দিয়ে মধ্যপ্রাচ্যে যত দেশ আছে, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইয়েমেন, সব কন্ট্রোল করা হচ্ছে। এই প্রক্সি ওয়ার এরা লড়তেছে। এখন যারা তাদের স্বার্থের জন্য এই যুদ্ধটা করতেছে, প্রক্সি লড়তেছে, এরা হচ্ছে হেজেমনি। যাদের এদেরকে বলা হয় হেজেমনিক কন্ট্রোল, হেজেমনিক পাওয়ার বলা হয় এদেরকে। তো যখনই কেউ আধিপত্য বিস্তার করতে চায়, সেখানে কি একটা প্রতিরোধ গড়ে উঠবে না? এই প্রতিরোধ যে গড়ে উঠবে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আচ্ছা, আপনি আপনার দেশে চলবেন, আপনার ধর্ম আপনার পালন করতে দিচ্ছে না, আপনি প্রতিরোধ করবেন না? আপনার জমি কেড়ে নিচ্ছে, যেমন ফিলিস্তিনে যেটা হয়েছে। ইহুদিরা ওই দেশে আসছে, তাদের পায়ে জুতো ছিল না, গায়ে কাপড় ছিল না। ফিলিস্তিনের মানুষ মুসলমান, ওরা জায়গা দিছে, 50 বছর পর ওদেরকে বাড়ি থেকে বের করে দিছে। এই মুসলিমরা যখন আবার প্রতিরোধ করছে, তাদের অধিকার চাইছে, তখন বলছে এরা সন্ত্রাসী, এরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরা আমাদের জমি চাচ্ছে। এটাই হচ্ছে। এবং আমরা যদি সতর্ক না হয়, আমাদের ক্ষেত্রে ওটাই হবে। এই জন্য আমি আজকে এগুলো আলোচনা করতেছি। তাই এই হচ্ছে ব্যাপার, রেজিস্ট্যান্স। আপনি আপনার ধর্ম মানতে পারবেন না, এই হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা তারা দুই প্রকারে মানুষের ভেতরে ঢোকায়, আধিপত্য কায়েম করে। একটা হচ্ছে হার্ড পাওয়ার বলে ওটাকে। হার্ড পাওয়ার কি? হার্ড পাওয়ার হচ্ছে মিলিটারি এক্সপেন্ডিচার। তারা তাদের সৈন্যবাহিনীতে খরচ করে। এরপর কি করে? তারপরে মিলিটারি বেস অ্যাবোর্ড, বহির্বিশ্বে তাদের যে সৈন্য ছাউনি সেটা বসায়। যেমন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে সৈন্য ছাউনি আছে আমেরিকার। এরপর বলা হয় আর্মস এক্সপোর্ট, অস্ত্র ব্যবসা করে। এরপর কোয়ারসিভ ডিপ্লোম্যাটিক অ্যাকশন, এবং ওই দেশের মানুষদেরকে বাধ্য করে এমন শক্তি তারা ওই দেশে নিয়োগ করে। এরপর আরেকটা আছে সফট পাওয়ার। সফট পাওয়ার কি জিনিস? কালচারাল ইনফ্লুয়েন্স। আমি বাঙালি যে জাতীয়তাবাদের সম্পর্কে আপনাদের বলছিলাম, বাঙালি জাতীয়তাবাদ কোথা থেকে আসছে? ভারত থেকে। এগুলো পাড়াইছে কে? রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ, দ্বারকানাথ ঠাকুর, রাজনারায়ণ দত্ত। তাদের যে বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদটা তারা বাংলাদেশে পুশ করছে পুরোটাই। সাহিত্য বলতেই আমরা হিন্দুদের লেখা বুঝি, আমরা বাঙালিত্ব বলতেই পয়লা বৈশাখ বুঝি, আমরা বাঙালিত্ব বলতেই চৈত্র সংক্রান্তি বুঝি। এখন থেকে 5-7 বছর আছে প্রতিটা স্কুলে পূজা হইতো, টিচারদেরকে বাধ্য করা হইতো এই পূজায় যাওয়ার জন্য। কোনো পূজা না হলে সরস্বতী পূজা হইতো। আমি স্কুলে ছিলাম, আমি জানি। এই যে আধিপত্যবাদ, এটা হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স। এরপর হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্স। আমি বাঙালিদের নিয়ে আলোচনা করার সময়, বাঙালি জাতিবাদ সম্পর্কে আলোচনা করার সময় বলছিলাম, এই যে চন্দ্র গুপ্ত, মৌর্য, সেন, পাল, এরা সব বহির্বিশ্ব থেকে আসছে, বাংলা শাসন করছে। হিন্দুরা 100 বছর শাসন করছে, বৌদ্ধরা 500-700 বছর শাসন করছে। মুসলিমরা আসছে আফগানিস্তান, ফিলিস্তিন থেকে, মোহাম্মদ ঘুরি আসছেন, আহমদ শাহ আবদালি আসছেন, তারপরে মুঘল বংশ আসছে, তারপর ইলিয়াস শাহ বংশ আসছে। এরা আমাদের বাংলা শাসন করছে। কিন্তু পত্র পত্রিকায়, পাঠ্যপুস্তকে দেওয়া হয় হিন্দুরা এই দেশে ছিল আর মুসলমানরা বিদেশ থেকে আসছে, এরা বিদেশি, এরা আমাদের উপর চাপিয়ে বসছিল। এটা হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্স। শিক্ষার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সগুলো চালানো হয়। এরপর হচ্ছে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক, কূটনৈতিক সম্পর্ক। কূটনৈতিক সম্পর্কে কথা বললে অনেক কিছু বলা যায়। যেমন মাঝে মাঝে শোনা যায় আমাদের পার্শ্ববর্তী, আমাদের দেখি প্রতিবেশী, ওরা বলে আমাদের চট্টগ্রাম লাগবে, আমাদের বরিশাল লাগবে, আমাদের পূর্ববঙ্গের রংপুরও লাগবে। এই হচ্ছে ইনফ্লুয়েন্স, এগুলো আমাদের উপরে আসে। এখন তো এই যে বিষয়গুলো, আমরা যদি এখন আমাদের 71-এর যুদ্ধের দিকে তাকাই, 1971 সালে যুদ্ধ ছিল তো জানি। তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আচ্ছা, নরেন্দ্র মোদীকে তো আপনারা চেনেন। আচ্ছা, নরেন্দ্র মোদী, তাকে বলা হয় গুজরাটের কসাই। গুজরাটে সে হাজার হাজার মানুষকে, মুসলিমকে হত্যা করছে এক রাত্রে, সব ফিনিশ করে দিছে। বাবরি মসজিদ ভাঙ্গার পেছনে যেসব এমপি মন্ত্রীর হাত সবার আগে, তার মধ্যে 1 নম্বরে নরেন্দ্র মোদী। সে আরএসএস এর একজন ছাত্র সংগঠনের প্রধান ছিল এক সময়, পরবর্তীতে তো দ্বিতীয় টার্মে নির্বাচিত হইল ভারতে। আরএসএস হচ্ছে সন্ত্রাসী সংগঠন একটা। বাংলাদেশে আপনি ইসলামের পক্ষে কথা বললে আপনার সন্ত্রাসী বলবে। কারা বলে এগুলো? ওরা বলে, সেই অনুযায়ী আমরা বলি। আমাদের বাংলাদেশের মিডিয়া বলে, বাংলাদেশের সরকার বলে।
আপনি ওদের বিপক্ষে কিছু বলতে পারবেন না। তো এই যখন অবস্থা, মোদির সঙ্গে আমাদের সরকারের অবস্থা কেমন ছিল, যেটা বলে ওটাই শোনে। উনি তো বলেই দিয়েছেন যে আমরা ভারতকে এমন কিছু দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে, বলে নাই? আচ্ছা, এবার ইন্দিরা গান্ধী এবং মুজিবের কথা বলি। ইন্দিরা গান্ধী কেমন ছিল? ইন্দিরা গান্ধীর নামে ইন্দিরা ডক্ট্রিন ছিল একটা, ইন্দিরা ডক্ট্রিন। ওটা আর একটা নাম আছে ইন্ডিয়া ডক্ট্রিন। ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া কেন? বাংলাদেশ তো বাংলাদেশ, পাকিস্তান পাকিস্তান, ইরান ইরান, সৌদি সৌদি। তো ভারত কেন ভারত নাম রাখতে পারে নাই? যদিও ভারত শব্দটা তাদের সংস্কৃতির সঙ্গে, ভরত রাজার দেশ, ভরত পক্ষীর দেশ, এটা হিন্দু সংস্কৃতির সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ শব্দ, কিন্তু তারা ইন্ডিয়া কেন ব্যবহার করে জানেন? যখন ভারত আবিষ্কার করছে ওরা, তখন এগুলোকে ওয়েস্ট ইন্ডিজ বলছে। ওয়েস্ট ইন্ডিজ এখনো আছে, কিন্তু ভারতকে তখন তারা বলছে ওয়েস্ট ইন্ডিজ। কারা নাম দিছে এটা? ব্রিটিশরা, পর্তুগিজরা। ওরা এখনো নিজেদেরকে ব্রিটিশ যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের আদলে নিজেকে এখনো দেখে, এই জন্য ইন্ডিয়া নাম পাল্টায় নেই। তারা পুরো ভারত উপমহাদেশে তাদের আধিপত্য বিস্তার করবে, এই জন্য ইন্ডিয়া এখনো আছে, ভারত হয়নি। ওই নাম এখনো রাখছে। ব্রিটিশরা যেভাবে পুরো বিশ্ব দেখে, তারাও ভারত উপমহাদেশকে ওইভাবেই দেখে। এই হচ্ছে ব্যাপার। তো ইন্দিরা গান্ধী তার এক ভাষণে বলছিলেন, ইন্ডিয়া ইজ নট এনি আদার কান্ট্রি, মানে ইন্ডিয়াকে অন্য দেশের মতো দেখা যাবে না, আমরা সুপার পাওয়ার ভারত উপমহাদেশে। উনি যে কথা বলতেন, আমাদের মুজিব সাহেব সেটাই শুনতেন। যেমন ভাবে মোদি যেটা বলতেন, গত সরকার হাসিনা সরকার সেটাই শুনতেন। এমনকি হাসিনার চেয়ে মুজিবের উপর ইন্দিরার প্রভাব আরো বেশি ছিল। তো এখন এই যে বিষয়গুলোকে আপনারা কেমনে, এগুলো এই যে ষড়যন্ত্র, এই যে ইনফ্লুয়েন্স, কালচারাল এডুকেশনাল ইনফ্লুয়েন্স, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক কোয়ার্সিভ পাওয়ার, এগুলোকে আপনার কিভাবে প্রতিরোধ করবেন? সমাধান তো লাগবে একটা। সমাধান হচ্ছে আপনাকে নিয়মিত আল্লাহর ইবাদত করতে হবে। সমাধান হচ্ছে অনলাইনে অফলাইনে যেখানে দিন এবং জমিনের বিপক্ষে কথা হবে, সেখানে আপনার কথা বলতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা সমাধান আছে, গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কাকে বলে? হিন্দুস্তান। ভারত উপমহাদেশে কাফের এবং মুসলিমদের ভিতরে যত যুদ্ধ হবে সবগুলোকে গাজওয়াতুল হিন্দ, সবগুলোই শেষ একটা যুদ্ধ আছে। অনেকেই বলছেন, ইসলাম কি ও ফতোয়া সালে আল ফৌজান হাফিজাউল্লাহ, যিনি বর্তমান সৌদির গ্র্যান্ড মুফতি, তিনি একটা ফতোয়া দিয়েছেন এইভাবে যে, অনেকেই বলছেন, সৌদি আরবের অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম, তারা বলছেন যে যখন মোহাম্মদ ইবনে কাসিম ভারত মহাদেশে আসছেন, কিংবা তারও আগে সাহাবীদের সময় যখন আসছে মুসলিমরা, তখন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। কিন্তু হাদিসগুলো গবেষণা করে পরবর্তীতে তারা এটাও বলছেন যে ভারত উপমহাদেশে ইসলাম এবং কাফেরদের ভিতরে যতটুকু যুদ্ধ হবে সবগুলো গাজওয়াতুল হিন্দ হওয়ার সম্ভাবনা আছে। তো এই টার্গেটটা আমাদের ওই দিকে রাখতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী, বাংলাদেশের গোত্রভিত্তিক, বাংলাদেশের দলভিত্তিকদের ডাঙ্গাডাঙ্গি মারামারি, এইখানে আমাদের এনগেজ হওয়া যাবে না। এইখানে মতামত চালাচালি, এখানে বিতর্ক, এগুলোতে আমাদের যুক্ত হওয়া যাবে না। ওখানে এক পয়সা খরচ করা যাবে না, এক ফোঁটা রক্ত খরচ করা যাবে না। রক্ত জমা করতে হবে গাজওয়াতুল হিন্দের জন্য, অর্থ জমাইতে হবে সেই যুদ্ধের জন্য। এই সব দলবাজি, আওয়ামী লীগ, বিএনপি, এই দলের ভিতরে যাওয়া যাবে না। ওইখানে কোনো অর্থ, টাকা পয়সা, রক্ত কিছু খরচ করা যাবে না। আমাদের রক্ত, আমাদের অর্থ খরচ হবে মুসলিম জাতীয়তাবাদে, কোনো দেশীয় জাতীয়তাবাদে নয়, কোনো ভৌগোলিক জাতীয়তাবাদে নয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যে এই যুদ্ধটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমাদের দেশে যখন মাগরিবের আজান হয়, তখন আমাদের দেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে, ভারতীয় টিভি চ্যানেলে তখন শঙ্খ ঘণ্টার আওয়াজ হয়, তাদের পূজার আওয়াজ হয়। দেশ দখল করা লাগে? দখল তো করেই ফেলছে। বাড়িতে বোঝাইতে হবে যে এগুলো আমাদের নয়। ওরা সন্ধ্যার সময় যে আদুলি দেয়, যে পূজা করে, সেই পূজার আওয়াজ আমাদের ডিশ লাইনগুলো থেকে শোনা যায় বাংলাদেশের। আমি শুনছি নিজ কানে। এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই, একটা একদম খুবই বাস্তব, এটা ইন্টারনেট সার্চ করলে আপনারা পাবেন। 2007 সালে জাপানে একটা সুনামি হয়। সেই সুনামিতে অর্থ সহায়তা দেওয়ার জন্য আমেরিকা কর্তৃক ভারত মহাদেশে একটা দল তৈরি করা হয়, যার নাম হচ্ছে কোয়াড। কোয়াড মানে হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের কোণা কয়টা? 4টা কোণা। এখানে দল, এখানে দেশ ছিল 4টা। একটা হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটা, ইন্ডিয়া একটা, অস্ট্রেলিয়া একটা এবং জাপান একটা। এই 4টা দেশ মিলে কোয়াড নামে একটা দল তৈরি করলো 2007 সালে। কিন্তু পরবর্তীতে সুনামি যখন শেষ হয়ে গেল, তখন
এই 4টা দলের 4টা দেশের ভিতরে ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হলো পুরো উপমহাদেশ কন্ট্রোল করার জন্য, পুরো উপমহাদেশ, এবং এখনো সেটাই হচ্ছে। ইন্টারনেট সার্চ করে 2007 সালে কোয়াড লিখে সার্চ করলে এই তথ্যগুলো আপনারা পাবেন। তো এখন যদি আপনি মুক্তিযুদ্ধের আগ থেকেই বাংলাদেশের ইতিহাস, সমন্বিত সুন্দর ইতিহাসটা যদি পড়েন, আমাদের তো পাঠ্যপুস্তকগুলো আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের ইতিহাস, বিএনপি আসলে বিএনপির ইতিহাস পড়ানো হয়। সঠিক ইতিহাসটা পাবেন কোথায়? আপনারা তো লেখাপড়াও করেন না। সকল সমস্যার সমাধান হচ্ছে লেখাপড়া করা, জানি না আমরা। যুদ্ধ যে আমাদের উপর আসছে, কেন আসছে তার একটা কারণ আছে। তো আমি যদি ব্যক্তিগতভাবে আপনাদের এগুলো বলি, বই পড়ে আপনারা বই যদি না পড়ে আমার কথা শুনলে আপনার আমার পাগল মনে হবে, এই জন্য আমি এগুলো বলি না। জাস্ট পড়েন, একটু গবেষণা করেন, বুঝতে পারবেন। মুক্তিযুদ্ধের আগ থেকেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে রাঙারাঙি ভারত পাকিস্তানের মধ্যে। এরপরে 47-এর পরে দেশ বিভাগের পরে 71-এর পরে শেখ মুজিব বললেন যে আমরা সবাই বাঙালি। যারা মুরং, হাজং, যারা টিপরা, মারমা, সাঁওতাল, এরা কি বাঙালি? নির্যাতিত জনগোষ্ঠী। ওরা কখনোই চায় নাই যে আমরা বাঙালি। কিন্তু শেখ মুজিব জোর করে যখন চাপাই দিলেন, তখন ওরা ভারতের অধীনে চলে গেল। তখন থেকে ভারত ওদেরকে অস্ত্র দেয়, পাওয়ার দেয়, এখনো প্রশিক্ষণ চলছে। কিন্তু তারও আগে এখানে পাকিস্তানে পাওয়ার ছিল। এই পাওয়ার কন্ট্রোলিং নিয়ে যত যুদ্ধ হয়েছে ভারত উপমহাদেশে, ভারত পাকিস্তানের সবগুলো পাওয়ার কন্ট্রোল। 65 যুদ্ধ ভারত পাকিস্তান, 71 যুদ্ধ ভারত পাকিস্তান। গত 16 ডিসেম্বরে নরেন্দ্র মোদী পোস্ট করে নাই, দেখছেন আপনারা ফেসবুকে? নরেন্দ্র মোদী তাদের বিজয় দিবস পালন করছে, বাংলাদেশের না। কেন? এটা হচ্ছে হেজেমনিক কন্ট্রোল নেওয়ার যুদ্ধ। আপনি এইখানে জিতছেন পাকিস্তানের বিপক্ষে, বাংলাদেশ ওরা মনে করে না বাংলাদেশ জিতছে, ওরা মনে করে ভারত জিতছে, কারণ এটা হেজেমনিক কন্ট্রোল নেওয়ার যুদ্ধ। এই ভারত উপমহাদেশে যদি পাকিস্তান না থাকতো পাকিস্তান, এই নেপাল, ভুটান, ওয়েস্ট ইন্ডিজ যত দেশ আছে সবগুলোকে ভারত দখল করে নিত। শুধুমাত্র রেজিস্টার হিসেবে পাকিস্তান যদি টিকে না থাকতো। যদিও পাকিস্তান ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, মহাকবি ইকবালের চিন্তা দর্শনের ভিত্তিতে, মোহাম্মদ আলী জিন্নাহ সেটাকে রাজনৈতিক রূপ দিয়েছেন। ভাগ হওয়ার পরে তারা ওদের স্থানীয় জাতীয়তাবাদের ভিত্তিতে গঠন করছে। এর বিপক্ষে অনেক আন্দোলন হয়েছে। আমরা বাংলাদেশ হয়েছি 66, 6 দফা, 47 দেশ বিভাগের পর থেকে। এরপর সেই বালাকোট থেকে আমাদের দেশে দায়ীরা আসছেন, যেমন কারামাত আলী জৈনপুরি, উনি হানাফি মাযহাবের ছিলেন। তারপর মোহাম্মদ বিলায়াত আলী, মোহাম্মদ ইনায়াত আলী, এরা ছিলেন সবাই সালাফি। এরা আসছিলেন রাজশাহীতে, রাজশাহী সালাফি প্রভাবিত এলাকা না? এরা সবাই আসছিলেন ভারত থেকে। ওই শাহ ইসমাইল শহীদের খলিফা ছিলেন এরা, 2 জন ছিলেন সালাফি আর 1 জন ছিল হানাফি। তো আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তো আপনি আপনার মুসলিম ভাইকে ঠেলে দিয়ে টিকতে পারবেন না, সবাইকে নিয়ে সংহতি করতে হবে। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। তো এখন এই যে জলে স্থলে, ডানে বামে, উপরে নিচে, পার্শ্বচাপ, নিম্নচাপ, চতুর্পাশের চাপ, কি করবেন? একটা প্রস্তুতি তো লাগবে। এই পরিস্থিতিগুলো জানার জন্য আপনাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রস্তুতি। বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। এখন এই মনস্তাত্ত্বিক প্রস্তুতিগুলা একটা জমায় 2টা জমায় কথা বলে এগুলো সমাধান করা যায় না, এগুলো মানুষকে বোঝানো যায় না। লম্বা ইতিহাস, প্রতিটা সালে, প্রতিটা বছরে, প্রতিটা শতকে, প্রতিটা দশকে যা হয়েছে, এই সবগুলোই হচ্ছে রেজিস্ট্যান্স, প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমাদের সামনে চলার যে পাথেয়, এই জ্ঞান, গবেষণা, এগুলো থেকে আমাদের পাথেয়গুলো নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার মাধ্যমে বেশি বেশি জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধিপত্যবাদ বিরোধী যে জোয়ার, যে চেতনা, সেই চেতনায় আমাদেরকে পজিটিভলি অংশ নেওয়ার তৌফিক দান করুন। এই আধিপত্যবাদের বিপক্ষে যে যুদ্ধ, এখানে প্র্যাকটিক্যালি এবং ইমোশনালি আমাদের অংশ নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে একজন পুরোদস্তুর মুসলিম হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করুন।